কোহিনূর হীরা। এই নামটি শুনলেই এক রহস্যময় এবং রক্তাক্ত ইতিহাসের কথা মনে পড়ে। একটি হীরা যার উজ্জ্বলতা শুধু আলো দেয়নি, ছড়িয়েছে রক্ত, লোভ, বিশ্বাসঘাতকতা আর অভিশাপের অন্ধকার। ভারত থেকে ব্রিটিশ মুকুট পর্যন্ত এর যাত্রা অনেক চক্রান্ত, যুদ্ধ এবং ক্ষমতার লড়াইয়ের সাক্ষী। কিন্তু এই হীরার কিছু অজানা দিক রয়েছে যা ইতিহাসের পাতায় খুব বেশি আলোচিত হয় না। এই হীরার ইতিহাস যুদ্ধ, বিশ্বাসঘাতকতা, অভিশাপ এবং উপনিবেশবাদের এক মিশ্র কাহিনী। কোহিনূর হীরার সঠিক উৎপত্তি নিয়ে কিছুটা রহস্য আছে। ধারণা করা হয় কোহিনূর হীরা দক্ষিণ ভারতের গোলকোন্ডা খনি থেকে পাওয়া গিয়েছিল ১৩তম বা ১৪তম শতকে। তবে কিছু ইতিহাসবিদ মনে করেন এটি কাকতিয়া রাজবংশের সময়কার একটি সম্পদ ছিল যা পরে দিল্লির সুলতানদের হাতে আসে। এই অঞ্চল একসময় কাকতিয়া রাজবংশের অধীনে ছিল। কথিত আছে কাকতিয়া রাজারা কোহিনূরকে তাদের দেবতার মূর্তিতে সংযুক্ত রেখেছিলেন। পরবর্তীতে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি কাকতিয়া রাজ্য আক্রমণ করে এবং কোহিনূর দখল করে নেয়। এরপর এই হীরাটি দিল্লি সালতানাতের বিভিন্ন শাসকের হাতে ছিল যতক্ষণ না এটি মোগল সাম্রাজ্যের অধীনে আসে। ১৫২৬ সালে বাবর পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কথিত আছে লোদির রাজত্বকালে এই হীরাটি দিল্লিতেই ছিল এবং যুদ্ধের পর এটি বাবরের হাতে আসে। বাবর তাঁর আত্মজীবনীতে এক বিরল হীরার কথা উল্লেখ করেছেন যা কোহিনূর হতে পারে। পরে এটি সম্রাট শাহজাহানের ময়ূর সিংহাসনে স্থাপিত হয়। শাহজাহান তাঁর প্রিয় হীরা হিসেবে এটি বিশেষ যত্নে রাখতেন। পরে আওরঙ্গজেব তাঁর পিতাকে বন্দী করলে কোহিনূর তাঁর হাতেই আসে। আওরঙ্গজেব কোহিনূরের সৌন্দর্য আরও বাড়ানোর জন্য এটিকে পুনরায় পালিশ করান। কিন্তু পালিশের ফলে হীরার ওজন কমে যায়, যা পরবর্তী সময়ে অনেকের জন্য হতাশার কারণ হয়েছিল। ১৭৩৯ সালে ইরানের নাদির শাহ দিল্লি আক্রমণ করেন এবং তিনি শুধু দিল্লি লুণ্ঠন করেননি, বরং ময়ূর সিংহাসন সহ অসংখ্য ধনরত্ন নিয়ে যান। বলা হয় তিনি এই হীরার নাম দেন কোহিনূর, যার অর্থ আলো পাহাড়। যখন নাদির শাহ প্রথমবার এই হীরাটি দেখেন তখন তিনি বিস্মিত হয়ে বলেন, কোহিনূর। এরপর থেকে এই হীরাটির নাম হয়ে যায় কোহিনূর। নাদির শাহের মৃত্যুর পর কোহিনূর আফগানিস্তানের শাসকদের হাতে চলে যায় এবং পরবর্তী শতাব্দী ধরে এটি আফগান ও ভারতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ১৮১৩ সালে পাঞ্জাবের শিখ শাসক মহারাজা রঞ্জিত সিংহ আফগানদের পরাজিত করে কোহিনূর হীরা দখল করেন। তিনি এটিকে শিখ সাম্রাজ্যের ঐশ্বর্যের প্রতীক হিসেবে পাঞ্জাবের অমৃতসরে সংরক্ষণ করেন। মহারাজা রঞ্জিত সিং একবার ঘোষণা করেছিলেন মৃত্যুর পর তিনি কোহিনূর হীরাটি জগন্নাথ মন্দিরে দান করবেন। কিন্তু তাঁর মৃত্যুর পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখল করে নেয় এবং হীরাটিও তাদের হাতে চলে যায়। ১৮৪৯ সালে দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধে ব্রিটিশরা পাঞ্জাব জয় করলে তারা কোহিনূর দখল করে নেয়। ব্রিটিশরা ১০ বছর বয়সী দালিক সিংকে দিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করিয়ে কোহিনূর হীরাকে রানী ভিক্টোরিয়ার জন্য লন্ডনে পাঠায়। রানী ভিক্টোরিয়ার হাতে আসার পর কোহিনূরের আকার পরিবর্তন করা হয়। মূল কোহিনূর ছিল প্রায় ১৮৬ ক্যারেটের, কিন্তু ব্রিটিশরা এটিকে কেটে মাত্র ১০৫.৬ ক্যারেটে নামিয়ে আনে যাতে এটি উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে। বর্তমানে এটি ব্রিটিশ রাজমুকুটে সংযুক্ত রয়েছে এবং টাওয়ার অব লন্ডনে সংরক্ষিত। এবার বলি কেন এটি অভিশপ্ত হীরার তকমা পেয়েছিল। কোহিনূর হীরার ইতিহাস শুধুই লোভ ও ক্ষমতার লড়াইয়ের নয়, বরং এটি এক রহস্যময় অভিশাপের গল্প বহন করে। শত শত বছর ধরে এটি যার হাতেই এসেছে তাকে দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়েছে। একে বলা হয় পুরুষদের জন্য অভিশপ্ত হীরা, কারণ ইতিহাস বলছে কোহিনূরের অধিকারী কোনো পুরুষই শেষ পর্যন্ত সুখে থাকতে পারেননি। তারা হয় ক্ষমতা হারিয়েছেন, নয়তো প্রাণ হারিয়েছেন।
অনেকেই মনে করেন এই অভিশাপ বাস্তব এবং এটি অতিপ্রাকৃত শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। আবার কেউ কেউ বলেন এটি শুধুমাত্র এক কাকতালীয় ঘটনা। কোহিনূরের অভিশাপের অজানা কিছু কাহিনী জানতে হলে ভিডিওর এই অংশটা আপনাকে দেখতেই হবে। কোহিনূর প্রথম পাওয়া গিয়েছিল দক্ষিণ ভারতের কাকতিয়া রাজবংশের হাতে, কিন্তু ১৩২৩ সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির সেনাপতি মালিক কাফুর কাকতিয়া সাম্রাজ্য আক্রমণ করে এবং রাজবংশকে ধ্বংস করে দেয়। খিলজির পতনের পর কোহিনূর একের পর এক শাসকের হাতে যায়। ১৫২৬ সালে বাবর এটি পানিপথের যুদ্ধে জিতে নেন, কিন্তু বাবরের ছেলে হুমায়ুন এটি পাওয়ার পর ক্ষমতা হারিয়ে ১৫ বছর নির্বাসনে চলে যান। হুমায়ুন প্রিয় কোহিনূরকে নিজের ময়ূর সিংহাসনে বসান, কিন্তু শেষ জীবন বন্দী দশায় কাটাতে হয়। আওরঙ্গজেব কোহিনূর পালিশ করান, কিন্তু এর সৌন্দর্য কমে যায় এবং তাঁর মৃত্যুর পর মোগল সাম্রাজ্য দুর্বল হতে থাকে। ১৭৩৯ সালে ইরানের নাদির শাহ দিল্লি আক্রমণ করে মোগলদের পরাজিত করেন এবং কোহিনূর দখল করেন। নাদির শাহ কোহিনূর দখল করার কয়েক বছরের মধ্যে খুন হন এবং তাঁর সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। নাদির শাহের মৃত্যুর পর তাঁর সেনাপতি আহমদ শাহ আবদালি কোহিনূর নিয়ে যান আফগানিস্তানে, কিন্তু কয়েক দশকের মধ্যে আফগানিস্তান গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে আফগান রাজা শাহ সুজা এটি শিখ শাসক মহারাজা রঞ্জিত সিং এর হাতে তুলে দেন, বদলে নিজের প্রাণ বাঁচান। শাহ সুজা শেষ পর্যন্ত খুন হন এবং আফগানিস্তান বিশৃঙ্খলায় নিমজ্জিত হয়। মহারাজা রঞ্জিত সিং কোহিনূরকে নিজের সম্পদ হিসেবে রাখেন এবং শিখ সাম্রাজ্যকে সমৃদ্ধ করেন, কিন্তু তাঁর মৃত্যুর পর শিখ সাম্রাজ্যে অরাজকতা দেখা দেয়। মাত্র এক দশকের মধ্যে শিখ সাম্রাজ্য ব্রিটিশদের হাতে চলে যায় এবং কোহিনূরও হারিয়ে যায়। এরপর তারা কোহিনূর হীরা ব্রিটেনে পাঠায় এবং এটি রানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেয়। কিন্তু এরপর থেকেই ব্রিটিশ রাজপরিবারে একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। রানী ভিক্টোরিয়া কোহিনূর পাওয়ার পর থেকেই একের পর এক পারিবারিক ট্র্যাজেডির সম্মুখীন হন। তাঁর স্বামী প্রিন্স অ্যালবার্ট মাত্র ৪২ বছর বয়সে মারা যান। রানী ভিক্টোরিয়া তাঁর বাকি জীবন শোকে কাটান। রানীর ব্যক্তিগত জীবন দুঃখ কষ্টে ভরে যায়। ব্রিটিশরা কোহিনূরের অভিশাপ সম্পর্কে জানার পর একটি অদ্ভুত নিয়ম চালু করে কোনো রাজা এটি পরবে না, কেবল রানীরা এটি পরতে পারবেন। কিন্তু ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয় এবং এরপর একে একে ব্রিটিশ উপনিবেশগুলোর পতন ঘটে। এভাবেই কোহিনূর যার হাতেই গেছে তার পরিণতি হয়েছে করুণ। ভারত, পাকিস্তান, ইরান ও আফগানিস্তান সবাই কোহিনূরের মালিকানা দাবি করেছে, তবে এটি আজও ব্রিটিশদের দখলেই রয়ে গেছে। কোহিনূরের এই ইতিহাস শুধু এক টুকরো রত্নের নয়, এটি এক দীর্ঘ উপনিবেশিক লুট ও ক্ষমতার লড়াইয়ের প্রতীক। কিন্তু প্রশ্ন হল, অভিশপ্ত কোহিনূর কি সত্যিই ফিরে পাওয়া উচিত, নাকি একে দূরে রাখাই ভালো? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।